আপনি আমার বউয়ের সাথে নরম গলায় কথা বলুন বাবা। নুরুল চৌধুরী তেতে উঠলেন। আমি কি খারাপ কথা বলেছি? হ্যাঁ, সবাইকে এক পাল্লায় কেন মাপবেন আপনি? সহজ সরল চেহারার মেয়ে মানেই খারাপ? ধারণা পাল্টান। আমি বলিনি তোমার বউ তেমন। শ্বশুর হিসাবে উপদেশ দিতে পারবো না। পারবেন, তবে মায়া দেখিয়ে। আমার বউ যদি কখনো আপনার সংসার ভাঙার চেষ্টা করে তাহলে ভাইয়ের মতন আমি সহ্য করব না, একদম মেরে পুঁতে দিব। কিন্তু আমি জানি ও কখনো এমনটা করবে না। ওকে আদর করে কথা বললেই আমি খুশি হব। বাবা মায়ের স্নেহ পাইনিও, আপনারা ওকে সেটা দিলে আপনাদের জন্য জীবন দিতে ও দুবার ভাববে না, তা আমার দৃঢ় বিশ্বাস। সবাই চুপচাপ ভঙ্গিতে বাবা ছেলের তর্ক দেখছে। তাছাড়া উপায় নেই। শ্রেয়ার অত্যন্ত কষ্ট হচ্ছে এসব দেখে। প্রিয়র হাতে হাত রেখে মলিন মুখে বসে রইল। শ্বশুরও ওকে দেখতে পারে না, দোষী বলে সাব্যস্ত করেনি, তবে অন্য কোনো কারণে হয়তো। নুরুল চৌধুরী গলা ঝেড়ে বললেন, আমার কাউকে কষ্ট দেওয়ার ইচ্ছা নেই। আমি শুধু চাই আমার পরিবার যেন না ভাঙে। তাই দু একটা কথা বলা। আসি। কথাগুলো বলে তিনি বেরিয়ে আসলেন। মেহরিমা আসলেন পিছু পিছু, কিন্তু তাকে অগ্রাহ্য করে গাড়িতে বসলেন। গত রাত থেকেই কথা বন্ধ হয়ে গিয়েছেন স্ত্রীর সাথে। জীবনে হারিয়ে হারিয়েই তিনি আজ পাষণ্ড হয়ে উঠেছেন। শ্রেয়াকে অভদ্র খারাপ মেয়ে মনে হয়নি, কিন্তু বিশ্বাসও করতে পারছেন না। তাই আগে থেকে ওয়ার্নিং দিয়ে দিলেন যেন পরবর্তীতে পরিবারের কোনো দুঃখের কারণ সে না হয়। বিছানার এক কোণে বসে বসে শ্রেয়া শ্বশুরের কথাগুলো মনে মনে আওড়াচ্ছেন বারবার। মানুষটাকে কঠোর লাগেনি, কঠিন হবার অভিনয় করছিল যেন। কিন্তু কি কারণে? আর তুর্য ও তার বাবার মধ্যে অন্য কোনো ব্যক্তিকে নিয়ে কথা কাটাকাটির সূচনা ঘটেছিল। কোনো প্রকার শক্তি খরচ না করেই শ্রেয়া ধরে ফেলে সবটা। তুর্যের বড় ভাই কি যে নাম, তোহাসও তার বইয়ের সাথে জড়িত। কি এমন হয়েছিল তার ফলে পরিস্থিতি এরকম হয়েছে? হিমেল হাওয়ার কক্ষের সাদা পাতলা পর্দাগুলো উড়ছে। সুরসুর করে এসে ছুঁয়ে দেয় শ্রেয়ার আধ ভেজা উন্মুক্ত কেশ। সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে সামনে তাকাতেই ষষ্ঠপূর্ব দেহের মানুষটাকে দেখে পেট মোচড় দিয়ে ওঠে। প্রগাঢ় দৃষ্টিতে তুর্য চেয়ে আছে। কপাল কুঁচকে ধারালো কণ্ঠে প্রশ্ন করে, কি ভাবছো? তৎক্ষণাৎ শ্রেয়া কম্পনরত কণ্ঠে এলোমেলো বাক্যে উত্তর জানায়, ভাবছি কিছু না। তুর্যের কপালে বলি রেখার ভাঁজ পড়ল। দ্রুত রেগে এসে সুঠাম দেহখানি এলিয়ে দিল শ্রেয়ার পাশে। ঘাড় হালকা কাত করে গম্ভীর স্বরে বলল, আমার পা টিপে দাও তো। শ্রেয়া হতভম্ব। ভুলভাল শুনছে কি? কিন্তু না, তুর্য গর্জে ওঠে পুনশ্চ, ঠিক কতবার বলতে হবে? বউ বানিয়ে এমনি এমনি আনিনি, প্রতিসেবা করো। ধরে নাও তুমি আগেকার যুগের অবলা নারী। নাও স্টার্ট। হন হন করে বিছানা ছাড়ল শ্রেয়া। তুর্যার পায়ের কাছে আসতেই মেয়েটার হৃদস্পন্দন থেমে যাওয়ায় অভিপ্রায় তেষ্টা পেয়ে বসে। ধবধবে ফর্সা পায়ে কালো কালো লোমশ। দুর্বল হাত দুটো বাড়িয়ে গুটিয়ে নেয়। আর চোখে তুর্যের দিকে চাইলেই আক্ষিপটে ভেসে ওঠে তুর্যের কঠিন মুখভঙ্গি। নিরুপায় হয়ে ভয়ে ভয়ে হাত দেয়, চাপা দিতে থাকে আস্তে ধীরে। তখনই শোনা গেল রাগান্বিত কণ্ঠস্বর, শরীরে শক্তি নেই, মনে হয় তুলো উড়ে এসে ছুঁয়ে যাচ্ছে আমার পা। তোমার শক্তির পরখ করে যা বুঝলাম, আমার ভবিষ্যৎ অন্ধকার। অগ্নিময় দৃষ্টি নিক্ষেপ করে তুর্য রুম ত্যাগ করে। বুকে হাত দিয়ে থম মেরে বসে থাকে শ্রেয়া। শ্বাস ফেলতে ফেলতে বিছানায় মাথা এলিয়ে দেয়। তখনই হাতে প্লেট নিয়ে ঘরে ঢুকে তুর্য। শ্রেয়ার দিকে বাড়িয়ে দিয়ে ঝাঝালো কণ্ঠে বলল, তাড়াতাড়ি খেয়ে শেষ করবে। প্লেট ভর্তি গরম ভাত ও তরকারি। শ্রেয়া ঢোক গেলে মুখ থেকে অস্ফুট স্বরে মনের ভাবনা বাহিরে উন্মুক্ত হয়, এত ভাত খেতে পারবো না স্যার। তাহলে আমাকে গিলে খাও। পারবে? হয় ভাত, নয় আমি। কোনটা, তুর্য নাকি ভাত? অবশ্য আমি বেশি টেস্টি। দাঁতে দাঁত চেপে বলে উঠল তুর্য। শ্রেয়ার কর্ণে আগুন চলছে, হাত চলছে ভাতের প্লেটে। লজ্জা শরীরের ভাঁজে ভাঁজে স্পর্শ করে শিহরণ জাগিয়ে তুলছে। যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া চালিয়ে শেষ করার আপ্রাণ চেষ্টা। কোনো মতে ভাতগুলো গিলে আঙ্গুল চেটেপুটে দাঁড়িয়ে পড়ল। প্লেট রেখে হাত ধুয়ে আসে। তুর্য বালিশে মাথা ঠেকিয়ে আধশোয়া হয়ে বসে। একটু একটু করে এগিয়ে গিয়ে আনত স্বরে জিজ্ঞেস করল, পা টিপে দিব স্যার?
চট করে উঠে দাঁড়ায় তুর্য। চলে আসে শ্রেয়ার সন্নিকটে। অন্তঃকরণের বেসামাল ধুকপুকানিতে শ্রেয়া পিছিয়ে যেতে চায়, কিন্তু পারে না। তুর্য ক্রমশ ঝুঁকে আসলো ওর গলার কাছে। তুর্যের তপ্ত নিঃশ্বাসে ঢেউ সৃষ্টি করে সমগ্র সত্তায়। উথাল পাথাল ঝড় বইছে ভেতরে। কামড় দিল কে? এত গভীর প্রেমের বিষ কে ছড়ালো? শ্রেয়া লজ্জায় কুকড়ে যায়। জড়সড় হতে চায় জীর্ণ শীর্ণ দেহটা। বাক হারা হয়ে মাথা নাড়ে, অর্থাৎ জানে না ও। তৎপরে দেখতে পায় তুর্যের ওষ্ঠে ফিচেল হাসি। ঝুঁকে থাকা অবস্থায় আফসোস করে বলে, এই জন্য রহিমা খালাকে বলেছিলাম আমি আসার আগে রুম ভালো করে পরিষ্কার করতে। কিভাবে করেছে কে জানে। ইঁদুরগুলো সুন্দরের মোহে পড়ে আমার সম্পদে হস্তক্ষেপ করলো। সর্বনাশ করলো তোমার। শ্রেয়া যেন আকাশপথ ভুলে ধরণীতে ধপ করে ছিটকে পড়ল। অবাক কণ্ঠে বলে উঠল। ইঁদুর? তুর্য সরে এসে ড্রয়ার থেকে ফার্স্ট এইডের বক্স বের করতে করতেই জবাব দেয় গাঢ় স্বরে। ভেবো না বড়লোকের বাসায় ইঁদুর কোত্থেকে আসবে। কত দিক থেকে চলে আসে, টেরও পাবে না। ইঁদুরকে এভাবে আকৃষ্ট করলে নিজের প্রতি উদাম অঙ্গ দেখিয়ে দেখো, প্রতি রাতে না আবার কামড়ে দেয়। তুর্য ফার্স্ট এইড বক্সটা এনে বিছানায় রাখল। গম্ভীর কণ্ঠে বলল, নাও মেডিসিন লাগাও, নয়তো ইনফেকশন হতে পারে। শ্রেয়া স্থির, নড়ছে না। মাথায় তুর্যের উচ্চারিত এক একটা শব্দ ঘুরপাক খাচ্ছে অনবরত। সত্যিই ইঁদুর অমন করে কামড়াতে পারে, নাকি গম্ভীর মুখো এই লেকচারের হেয়ালি করছে ওর সাথে? বোকা বানাতে চাইছে হয়তো। এমনিতেই শৈশব কাল থেকেই ভীষণ বোকা ধাঁচের ও। এটাকে ঠিক বোকা বলে না, বিষয়টা হলো এমন, যাই হয়ে যাক চুপচাপ থেকে সহ্য করা এবং অতিরিক্ত না ঘাটানো, এটাই ওর চারিত্রিক বৈশিষ্ট্য। তুর্য কি করে জানলো ওর খালি গা পেয়ে কামড়ে দিয়েছে? সে দেয়নি তো? মনে মনে আবোল তাবোল ভাবছে শ্রেয়া। হিসেব মেলাতে পারছে না ঠিক। তুর্য কামড় দিলে কিংবা স্পর্শ করলে সরাসরি প্রকাশ্যে করতে পারে, এভাবে লুকিয়ে চুরিয়ে করার প্রয়োজন নেই। তাহলে ধরে নিবে ইঁদুর কামড়ে দিল। ইঁদুরের দাঁত নিশ্চয়ই ধারালো তীক্ষ্ণ, কেমন রক্তাক্ত করে দিল। তুর্য শ্রেয়ার কোনো সারা শব্দ না পেয়ে রোষপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। মেয়েটার শাড়ির আঁচল হাতের মুঠোয় পড়ে চিন্তায় মগ্নতা ফর্সা চেহারায় স্পষ্ট। ধ্যান ভঙ্গ করতে চাপা গর্জন করে। মিসেস শ্রেয়সী। শ্রেয়া হকচকালো, তড়িঘড়ি করে চাইল সামনে দাঁড়ানো তুর্যের দিকে। নম্র গলায় বলল, জি। রাগে চোখ দুটো লাল রূপ ধারণ করলো তুর্যের। এই মেয়েকে সেই কখন থেকে ডাকছে, আর এতক্ষণে সাড়া দিল। দাঁতে দাঁত চেপে বলল, কোন দুনিয়ায় আছেন? কাইন্ডলি আপনি এদিকে আসবেন নাকি আমি কাছে যাব? শ্রেয়া থতমত খেয়ে গেল। তুর্যের কণ্ঠে রাগের আভাস। গুটি গুটি পায়ে কয়েক কদম অগ্রসর হলো ও। থামলো তুর্যের থেকে দূরত্ব রেখে। মুহূর্তেই শ্রবণেন্দ্রিয় হলো লৌহস্বরের হৃদয় নিংড়ানো বাক্য। আঁচলটা সরাও। অপ্রতিভ হয়ে পড়ে নিমেষে। বিব্রত দৃষ্টি মেলে ধরে। প্রশ্ন করার ভাষার প্রায় দুই স্থিতি। কোনরূপ দ্বিরুক্তি করতে পারছে না, শুধু বলল, স্যার। আঁচল সরাতে বলেছি, ফেলে দিতে বলিনি। না সরালে চিকিৎসা হবে কেমন করে? তাছাড়া ভোর রাতে তো পুরো খোলামেলা হয়ে ঘুমাচ্ছিলে, তখন লজ্জা লাগেনি? তোমার আঁচল তখন আমার পিঠের নিচে গড়াগড়ি খাচ্ছিল। ট্রাস্ট মি, বহু কষ্টে সম্পূর্ণ বস্ত্রহীন করার চিন্তাভাবনা সংবরণ করে ঢেকে দিয়েছি তোমাকে। দূরত্ব রেখেই কথাগুলো বলল তুর্য, কণ্ঠে পরিহাস। শ্রেয়া একের পর এক ঝটকা সইতে পারল না। পরাজিত হয়ে দেহের ভার সামলাতে বসে পড়ল বিছানায়। ছি, ঘুমের ঘোরে আঁচল সরে শেষ পর্যন্ত যার কাছ থেকে মান সম্মান বাঁচানোর চেষ্টা করছিল তার কাছেই গেল। আবার সেই ব্যক্তি ওকে ঠিকঠাক করে দিল। কেন আঁচলের কাহিনী পিছু পড়ে না? একবার বাতাসে নিচে পড়ে, আর একবার ঘুমের ঘোরে তুর্যের পিঠের নিচে চলে যায়, আবার এখন ভাত খাওয়ার সময় কিঞ্চিত সরে যায়। ফলস্বরূপ তুর্যের ইগল চোখের পাতায় বিধে দগদগে কামড়ের চিহ্নটা। এই লজ্জিত কাণ্ডগুলো তার সামনেই কেন হচ্ছে, যে কিনা ওর প্রতি ভালোবাসার চোখে তাকায় না? তুর্য বিছানায় বসল শ্রেয়ার পাশাপাশি। ফার্স্ট এইড বক্সটা খুলে হাতে তুলো নিয়ে তাতে স্যাভলন লাগিয়ে নেয়। কাট কাট কণ্ঠে আদেশ করে, চোখ বুঝো। কেন স্যার?
চোখ ছোট ছোট করে প্রশ্ন করল শ্রেয়া। কণ্ঠনালী কাঁপছে তরতর করে, সেই সঙ্গে চিকন চাকন দুই অথর যুগল। তুর্যের ভ্রু কুচকে চেয়ে রইল কয়েক পলক, ললাটে ভাঁজ দু তিনটে। কণ্ঠ নরম করে বলে, একটু পরেই তো লজ্জায় লাল নীল বেগুনি হয়ে আপনা আপনি চোখ বুজে ফেলবে। তাহলে এখন বুঝতে সমস্যা কোথায়? আমি তোমাকে কথা দিয়েছি স্বামীর দায়িত্ব একদম 100-তে 100 পালন করব। পরে যদি ক্ষতটার অবস্থা আরও খারাপ হয় তাহলে আমার বিরাট লস হবে। তোমার স্কিন এত মোলায়েম, একটুতেই এমন, না জানি পুরোতে আমার জেল খাটতে হয়। অতর্কিতে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করল শ্রেয়া। ঠোঁটজোড়া নড়ে উঠল অল্প স্বল্প, ক্ষীণ। মানে? তুর্যের নির্বিকার নিরলস জবাব। ইঁদুর তোমাকে প্রতি রাতে কামড়ে ক্ষতবিক্ষত করলে তুমি সহ্য করতে পারবে বলে মনে হয় না। পরে দোষ করবে আমার উপর। মানুষ বলবে আমি এ হাল করেছি, কিন্তু মোটেও তো তোমার ধারে কাছে আসি না আমি। একটুতেই এমন অবস্থা। আমি ভাবছি কোনো একদিন তোমাকে ভালোবেসে ফেললে বাচ্চার ডাউনলোড প্রক্রিয়া কতটা ভয়ঙ্কর হবে। শ্রেয়া স্তব্ধ। কথার প্যাচে যদি কাউকে কুপকাত করতে হয় তাহলে নিঃসন্দেহে ওর সামনে নিকটস্থ বসা সুঠাম দেহের সুদর্শন পুরুষটা জিতে যাবে। বিছানার চাদর আঁকড়ে ধরে আঁখি পল্লব মিশিয়ে দিল ও। বুঝে ফেলল চক্ষুদয়। ঠোঁট দুটো লজ্জার নার্ভাসনেসের দাপটে কম্পমান। শ্বাস প্রশ্বাস চলছে তীব্র গতিতে ক্ষণে ক্ষণে। কিছুক্ষণের নিরাপত্তার প্রহর কাটে। নেমে সেই শিরা উপশিরার তড়িৎ বেগে কিছু একটা ছুটে যায়। অনুভব করে দেহের তাপমাত্রা বেড়েছে। ক্ষত স্থানে নরম কিছুর গভীর স্পর্শ। অতীব গাঢ়তা। তুলার জ্বলেনি কেন তাহলে? মনেই হয়নি তুলার, অন্য কিছুর ছিল। ভাবতেই মুখ দিয়ে আহ শব্দটা বেরিয়ে আসে। জ্বলে ওঠে। হাত বাড়িয়ে অস্থির হয়ে খামছে ধরল তুর্যের বলিষ্ঠ হাত। জ্বলছে স্যার। তুর্য হাতটা সরিয়ে নিচের অপর হাতে মুষ্টিমেয় করে নিল। ফু দিল কাছে এসে। শ্রেয়ার নিজেকে শক্ত রাখতে পারছে না। বলল, তাড়াতাড়ি শেষ করুন। বলার সঙ্গে সঙ্গে দ্রুত পদে অয়েনমেন্ট লাগিয়ে উঠে দাঁড়ালো তুর্য। শ্রেয়া আঁচলটা উঠাতে গেলে কণ্ঠে গম্ভীরতা এঁটে বলে উঠল, থাকুক, আমি এসি বন্ধ করে ফ্যান ছেড়ে দিচ্ছি। কথা মতন কাজটা করে তুর্য দরজা ভিড়িয়ে চলে গেল। এতক্ষণে উপযুক্ত সময় পেল শ্রেয়া ভালো করে নিঃশ্বাস ফেলার। বৃক্ষ স্পন্দনের গতি নিয়ন্ত্রণ হারা। এত মাদকতা মেশানো কেন তুর্যের চাহনি? চুম্বকের নেই আকৃষ্ট করে বারংবার। মুখ ফুটে বেরিয়ে আসতে চায়, আমি আপনাকে ভালোবাসি স্যার। আমাকে একটাবার বুকে মিশিয়ে নেওয়া যায় না? ফাতেমা চৌধুরী লাঠি ভর দিয়ে রান্নাঘরের কাছে এলেন। রহিমা গুনগুন করছে আর সবজি কাটছে। মেহরিমা এসে পাশে দাঁড়িয়েছে ওনার। আজ সন্ধ্যায় আবার বাড়ি ভর্তি হবে মেহমানে। কাল বউ ভাত, তাই ব্যস্ত হাতে রহিমা, ত্রিহা, বাকি কাছের লোকেরা রান্নার আয়োজন নিমজ্জিত। মেহরিমা শাশুড়ির পাশে দাঁড়িয়ে মলিন স্বরে বললেন, আম্মা কিছু লাগবে? আমার গরম ভাত। তোমরা কি ভুলে গেছো এমন সময় আমি ভাত খাই? কই ভাত কই আমার? চেঁচিয়ে বললেন ফাতেমা। রহিমা ওনার মতন উঁচানো স্বরে বলল, আম্মা, আপনার লাইগা যে ভাত রাঁধছিলাম ওইডি তো তুর্য বাবা লইয়া গেছে। এখন আবার বসাইছি, কুদ্দুর দাঁড়ান। মেহরিমা সন্দিহান দৃষ্টি চেয়ে বলে, এ সময়তে কেউ ভাত খায় না, শুধু আম্মা খায় বলে ওনার জন্য অল্প করে রান্না করা হয়। সবার জন্য দুপুরের দিকে করা হয়। আর তুর্য কখনোই খায় না অসময়ে। তাহলে রহিমা বলতে চাইছে না। উনি ভালো বুঝছেন মেহরিমা শুভকে পছন্দ করে না, তাই কৌশলে এড়িয়ে গিয়ে বলল, আমি জানি না, তুর্য বাবাই কইতে পারবো, আমিও তো গাটি নেই। মেহরিমার সন্দেহ হচ্ছে। নাস্তার টেবিলে দেখেছে শ্রেয়া শুধু একটা পরোটার অর্ধেক খেয়েছে। যা বোঝার বুঝে নিলেন উনি। শেষমেশ এই মেয়েটাও তার ছোট ছেলেকে সরিয়ে দিচ্ছে, নিজের আঁচলে বেঁধে ফেলছে। অহমিকা যথেষ্ট ভালো মেয়ে ছিল, কখনোই এমন করতো না। বিষাদে ভরে ওঠে মনটা। শ্রেয়াকে ধরে চর মারতে ইচ্ছে করছে ওনার, কিন্তু তুর্যের জন্য হাত দুটো গুটিয়ে রাখতে হয়। স্বামী ছেলে দুজন কার কেউই ওনার সঙ্গে কথা বলছে না ভালো মতন। কাছের লোকের মাধ্যমে শ্রেয়াকে রুমে ডাকলেন। গোপন কথা চার দেওয়ালের বন্দিতে থাকাই ভালো। মাথায় ঘোমটা টেনে কক্ষে পদার্পণ করলো শ্রেয়া। মেহরিমা ওকে বসতে পর্যন্ত বললেন না। সোজা সাপটা কঠোর কণ্ঠে প্রশ্ন করল,
এক রাতে বশ করে ফেললে আমার ছেলেকে। শ্রেয়া ভরকালো, তাকালো আগ্রহ নিয়ে। ভেবেছিল আগের সব কিছু ভুলে শাশুড়ির মন জয় করার প্রচেষ্টা চালিয়ে যাবে, কিন্তু সময় পরিস্থিতির অদল বদলে সে আরো বিষ হয়ে উঠেছে শাশুড়ির নিকট। কণ্ঠে প্রকট নম্রতা বজায় রাখে। কি বলছেন আম্মা? কি বলছি? কোন মুখে এলে আবার? লোভে পড়ে? এখন জামাই সুস্থ বলে বলতে বলতে হাঁপিয়ে গেছি আমি, আজ বলতে বাধ্য হলাম। ফকিন্নিকে প্রশ্রয় দিলে বুকে লাথি মারে, লোভী মেয়ে একটা। শ্রেয়া নরম অথরে মৃদু হাসি ভিড় জমায়, আলগা করে বলে, আমি কিন্তু এখনো আপনার ছেলেকে দ্বিতীয়বার ফিরে আসার কাহিনীটা বলিনি শাশুড়ি আম্মা, হাতিয়ার হিসেবে রেখে দিলাম। তারপরে মিহিস্বরে বলে, লোভী বলবেন না, লোভ করলে প্রথমেই থাকতে পারতাম, শুধু একটু ভালো থাকার জন্য ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। যখন শুধরাতে চাই আপনি আমার ভুলের মাত্রাটা বাড়িয়ে দিলেন। আপনার ছেলের সাথে সম্পর্ক কখনো নষ্ট হবে না, কারণ সম্পর্কের মর্ম আমি বুঝি। মেহরিমা গর্জে উঠলেন। বেরিয়ে যাও রুম থেকে। আচ্ছা। শ্রেয়ার ইচ্ছে করেনি এইভাবে কথা বলতে, বাধ্য হয়ে বলল। দুর্লভ ভেবে কত শত আঘাত করে কথা শোনাচ্ছে ওকে মেহরিমা। অতিরিক্ত ভদ্র হতে গিয়ে অত্যাধিক কষ্ট লিখছে খাতায়। মধ্যাহ্নে তেজি রূপে বাগানের ফুলের চারার কিছু কিছু পাতা নুইয়ে পড়েছে। শ্রেয়া ব্যস্ত চোখে অবলোকন করছে সেগুলো। পাশে আয়ুষী বকবক করছে বিরতিহীন। ঘরে একা একা শান্তি লাগছিল না বিধায় ত্রিহা চাচি ওদের বাগানের দিকটাই হাঁটতে পাঠিয়ে দিল। খোলামেলা পরিবেশে মনের ঘর হতে কিছুটা হলেও মন খারাপের বিদায় নিবে। ত্রিহাও তখন ওকে দেখেছিল মেহরিমার রুম থেকে বেরোতেই। কি করে যেন মানুষটা শ্রেয়ার মনে পড়ে গেল। প্রিয় খুবই কপালে গুণে এমন শাশুড়ি পেয়েছে বলে মনে হয় শ্রেয়ার। হাঁটতে হাঁটতে একটা মুহূর্তে সেই বড় পেয়ারা গাছটা নিচে এসে দাঁড়ায় দুজনে। শ্রেয়া উপরের দিকে দৃষ্টি তাক করতে আয়ুষী উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করলো, পেয়ারা খাবে ভাবি? জানো এ গাছের পেয়ারার স্বাদ এত ভালো না, খেলে আফসোস থেকে যাবে। শ্রেয়ার উজ্জ্বল ফর্সা মুখশ্রী চকচক করে উঠল। মুখ ফুটে বলতে পারছিল না এত সময় অবধি লজ্জায় জড়তার সংকোচে। এখন হেঁটে আসার সুযোগকে পায় না ঠেলে আহ্লাদি কণ্ঠে সাই জানালো, বলল, দাঁড়াও, বাঁশের ব্যবস্থা করি। কথাটা বলে ছুটে গেল আয়ুষী মালিক কাকার কাছে। বাঁশ না পেলেই ওনাকেই কাছে ওঠানোর চিন্তা করলেন। নিচের দিকে একটা ডাল ঝুঁকে আছে, তাতে দুটো পেয়ারা। পায়ের আঙ্গুল মৃত্তিকায় ভর দিয়ে হাত উঁচিয়ে টেনে নিচে নামানো যাবে। ভাবনা অনুযায়ী হাত উপরে তুলে ডালাটা টেনে নামাতে লাগে শ্রেয়া। মুহূর্তেই কোকিয়ে ওঠে অকস্মাৎ ব্যথায়। কণ্ঠনালী গলিয়ে আসে ব্যথাসূচক ধ্বনি। মনে হলো কেউ কোমরের মাংস ছিঁড়ে ফেলেছে। শ্রেয়া ব্যথায় ডালাটা ছেড়ে কোমর ডলতে উদ্যত হয়। তখনই লম্বা বলিষ্ঠ একটা হাত ওর পেছন থেকে ডালাটা টেনে ধরে। উপলব্ধি করে শ্রেয়া ওর পিঠ ঠেকে গিয়েছে একদম মানুষটার শক্তপোক্ত প্রশস্ত বক্ষে। কারো বাহু বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে ও। তপ্ত গাঢ় নিঃশ্বাসের আলিঙ্গন সমগ্র ঘাড় জুড়ে। স্পর্শ নিঃশ্বাস সবটাই যেন চেনা। মানুষটার গা থেকে মন মস্তিষ্ক দেহ মাতাল করা ঘ্রাণ হুড়মুড়িয়ে নাসারন্ধ্রে প্রবেশ করছে। অতি সন্তর্পণে শ্বাস টেনে নেয় ও। মুহূর্তেই শুরু হয় অন্তঃকরণে অনুভূতিদের বিচরণ। শ্রেয়া মাথা ঘুরিয়ে দেখতে চাইলেও পারে না। ব্যক্তিটা আরো সন্নিকটে চলে আসে। অপর হাত দিয়ে পেয়ারা দুটো ডালা হতে মুক্ত করে ছেড়ে দেয়। নিমেষেই দেহটা শ্রেয়ার পিঠের সঙ্গে আরো একটুখানি মিশিয়ে শ্রবণ গ্রন্থিতে ফিসফিস করে বলে, বাঁকা অনাবৃত কোমরটা যদি আমি বাদে অন্য কেউ দেখে ফেলতো, এমন করে স্বামীর হক মেরে দিবে? একটু সাবধানে থাকা যায় না? বোকাশোকা গাদি বউ নিয়ে তো জ্বালাই পড়লাম। তাজ্জব বনে গেল শ্রেয়া। পা দুটো ভূতলে অনড়, কাঁপছে না একটুও। ঘাড় বাঁকিয়ে চাইল না পর্যন্ত। ইতিমধ্যেই লজ্জার শরমে অভ্যন্তরে তোলপাড় আরম্ভ হয়ে গিয়েছে। তুর্য এখনো ওর গায়ের সাথে মিশে। সহ্য শক্তি শূন্যের কোঠায় চলে আসছে শ্রেয়ার। দেহের ভার ছেড়ে দিয়ে চোখ বুজে দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলতে মন স্পৃহা জাগছে। স্পষ্টত শুনতে পাচ্ছে রণঢাকের আওয়াজ। কি সুন্দর বাজছে ভিতরে। প্রিয় মানুষের নিকটে কত
অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতি কাজ করে এই মুহূর্তে উপলব্ধি করতে সক্ষম ও। কখনো এতটা কাছে আসা হয়নি। সাক্ষাৎ হওয়ার পর থেকে কখনোই দূরত্ব ঘুচিয়ে নিজ থেকে স্বইচ্ছায় তুর্য মেশেনি ওর কাছাকাছি এসে। পরম আনন্দের সুখে অনুভূতির সংমিশ্রণে অন্তরে অনাবিল শান্তির সমীরণ বয়ে যাচ্ছে বাধাবিহীন, কিন্তু তা বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করল না। তুর্য সরে গিয়ে বলল, এদিকে ফিরো। শীঘ্রই ঘুরে দাঁড়ালো শ্রেয়া, কোনো প্রকার ভনিতা না করে। তুর্য কপাল কুঁচকে চিরাচরিত কণ্ঠে জিজ্ঞেস করল, বাহিরে এসেছো কার সাথে? আমার সাথে এসেছে ভাইয়া। পিছন থেকে বলে উঠল আয়ুষী। পাশে মালি কাকা দাঁড়িয়ে, তার হাতে বড় লম্বা একটা বাঁশ। তুর্য হাতের পেয়ারা দুটো শ্রেয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধরো। শ্রেয়া কাপা কাপা হাতে নিয়ে নেয় সেগুলো। তুর্য মালি কাকার কাছ থেকে বাঁশটা নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলে, আপনি যান কাকা। অতপর নিজেই পেয়ারা পাড়তে শুরু করে। অকস্মাৎ কিছু একটা মনে পড়তেই ভ্রু উঁচিয়ে পড়ল আয়ুষীর উদ্দেশ্যে। অনুমতি নিয়েছিস তোরা এই গাছের পেয়ারা ছোঁয়ার? আয়ুষী আমতা আমতা করে বলে, বড় আব্বু একবার বলেছে আমরা চাইলেই খেতে পারবো। তুমি তো পেয়ারা পছন্দ করো না, তাই নিউজটা তোমার কান পর্যন্ত পৌঁছয়নি। এত সহজে বাবা তোদের খাওয়ার অনুমতি গ্র্যান্টেড করে দিল? দিতেই পারে। যার অতি মহামূল্যবান রেখে যাওয়া জিনিস আগলে রাখার বদলে ছুঁড়ে ফেলে দিয়েছে এই সামান্য পেয়ারা গাছ আর কি। শ্রেয়া খেয়াল করল তুর্যের কণ্ঠে তাচ্ছিল্য উপহাস। একটা পেয়ারা গাছের পেছনে এত রহস্য। এটা কি নুরুল চৌধুরীর খুব প্রিয়? হতেই পারে। নতুবা সকালে অমন ঘুরে ঘুরে দেখে ছোট্ট ছোট্ট নিঃশ্বাস কেন ফেলছিল? তুর্য আরও 3টে পেয়ারা আয়ুষীর হাতে ধরিয়ে দিয়ে হাতে লেগে থাকা ময়লা ঝেড়ে নেয়। তৎপরে হনহন করে ঢুকে যায় সৌন্দর্যে ভরপুর দোতলা বাড়িটার ভেতরে। স্তম্ভিত হয়ে স্থবির অনিমেষ নেত্রে চেয়ে থাকে শ্রেয়া মানুষটার যাওয়া অবধি। ও বুঝে পায় না এমন কেন এই লেকচারার। মুখের আদলের পরিবর্তন ঘটে ক্ষণে ক্ষণে। এই মেঘ, এই বৃষ্টি, আবার কখনো কড়া তপ্ত রোদ্দুর। প্রিয় ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আয়ুষ এক মনে টেবিলের সামনে বসে খাতায় কি একটা জহুরি চক্ষে চেক করছে। হয়তো ভার্সিটির কোনো জরুরি কাগজ হবে। খুব বেশি দিন ছুটি পায়নি সে। 2 দিন বাদেই আবার নিয়মিত ক্লাস করাতে যেতে হবে। ওচানো গলায় ডাকলো প্রিয়। 4 চোখ লেকচারার, বাহিরে যাব আমি। যাও। সিধে সাদা সোজা জবাব আয়ুষের। দৃষ্টি টেবিলের উপর বিছিয়ে রাখা কাগজেই মগ্ন। প্রিয় ধীর পায়ে এগিয়ে গিয়ে স্থির হলো। মুখে লজ্জা মেখে আওড়ালো, একা একা যেতে পারবো না, কেমন লজ্জা লাগে। তুমি দিয়ে এসো না। নিমেষেই ফিক করে হেসে দিল আয়ুষ। ঠোঁটে ঠোঁট চেপে হাসি সংবরণ করে বলল, গত রাতে কোথায় ছিল এই লজ্জা? তুমি যদি পারতে আমাকে রক্তাক্ত করেই দম নিতে, কিন্তু আমার শক্তির কাছে পরাজিত হয়ে গেল। কথাগুলো শুনে প্রিয় স্তব্ধ। কানের কাছে তবলা বাজছে যেন। রেডি করে ওঠে সমস্ত কায়া। আঁচল দিয়ে মুখ লুকিয়ে বলে, নির্লজ্জ। সাথে সাথেই আয়ুষের কণ্ঠে নির্লিপ্ততা। অনলি ফর ইউ। পরক্ষণে মুখের আকৃতির বদল হয়। কণ্ঠে জড়তা নিয়ে বলে ওঠে, একটা প্রশ্ন করবো প্রিয়? হ্যাঁ করো। সম্মতি পেয়ে আয়ুষের নিঃসংকোচ বাক্য। বড় আব্বুর কথায় শ্রেয়া কষ্ট পেয়েছে। ওর সাথে একটু বেশি বেশি থেকো। মেয়েটা তোমার উপর ভরসা করে খুব। ভাইয়ের ব্যাপারটা বুঝতে পারছি না। শ্রেয়ার হয়ে যখন কথা বললো বেশ ভালো লেগেছে। এক মুহূর্তের জন্য মনে হয়েছে মেয়েটাকে অত্যন্ত ভালোবাসে সে। কিন্তু এত সহজে সবকিছু ভুলে আপন করার পাত্র না তুর্য ভাই। প্রিয় অত ভাবল না। বিলম্ব না করে উত্তেজিত সুরে বলল, আরে তুমি জানো না, স্যার একদম আপন করে নিয়েছে শ্রীউকে। আমি তো প্রমাণও দেখেছি, অযথা চিন্তা করো না। আয়ুষের ভ্রু যুগল ললাট স্পর্শ করে। প্রমাণ? চেহারায় রক্তিম আভা ফুটে ওঠে প্রিয়র। চোখজোড়া নত হয়। অধর কোণে ঈষৎ স্মিত হাসি। এই তুমি যেটা আমাকে দিয়েছো, আমি সেটা শ্রেয়ার গলায় নিচে দেখেছি।
নিমেষেই আয়ুষ সচরে বুকে ছড়িয়ে নিল সম্মুখে নত মস্তকে দাঁড়ানো প্রিয়র নরম দেহখানি। প্রিয় প্রচণ্ড বিস্মিত হলো। ধক করে কেঁপে ওঠে, নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে ওর হৃদযন্ত্র। পিঠে হাতের বাঁধন দৃঢ় হতে অত্যাধিক দৃঢ় হয়। হয়তো আয়ুষ্যকে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলতে চাইছে। হাত দুটো বাড়িয়ে প্রিয় চেষ্টা করলো আয়ুষের সুঠাম শরীরটা নিজের দুহাতে বন্দি করার। শ্রেয়ার ব্যাপারটা এমন খোলাখুলি করে বলা উচিত হয়নি, প্রিয় বুঝতে পারল। শত হোক ক্ষত সহজে শুকায় না। ও ভালো করে চেনে আয়ুষকে। উপর থেকে শক্ত খোলসে আবৃত তার নরম মনটা। অনায়াসে কোনো কষ্ট ভুলতে পারে না। তাই বলে ওকে ভালোবাসে না এমনটা নয়। পিছুটান সবারই থাকে। খুব কম মানুষ যারা কঠোর হৃদয়ে তারাই পারে সেই পিছুটান ফেলে এগিয়ে যাবার। আবার অনেকে এগিয়ে যায় ঠিকই, কিন্তু মনের কোণে থেকে যায় না পাওয়ার অতৃপ্ততার বিষাদ বেদনা। আয়ুষ্যকে বাহুতে বন্দি রেখেই আন্তলিত গলায় বলে, এবার আর কোনো চিন্তা থাকলো না আমাদের। ভালো থাকুক মেয়েটা। প্রিয়কে নিচে না পেয়ে একটা পেয়ারা হাতে রেখে বাকিগুলো আয়ুষীকে দিয়ে দিল শ্রেয়া। বলল, প্রিয়কেও দিও। আয়ুষী মৃদু হেসে জিজ্ঞেস করলো, তুমি প্রিয় ভাবিকে অনেক ভালোবাসো, তাই না ভাবি? শ্রেয়া নিশ্চুপ নিস্তব্ধ। মস্তিষ্ক খাটিয়ে চিন্তা করলো কতক্ষণ, কয়েক সেকেন্ড। ঠিক উত্তর মিলল না। মিহি কণ্ঠস্বর ওর। ঠিক কতটুকু ভালোবাসি পরিমাপ করা মুশকিল, কারণ আবার এতটুকু আশা অবধি ওর অনেক আবদার। ভালোবাসি বললে শব্দটা কম হয়ে যাবে আয়ুষী। প্রিয় আর প্রিয় একজন মানুষ। আমার প্রিয়র তালিকায় চাইলেই কেউ যোগ হতে পারে না। মানুষগুলোর দেয়া ভালোবাসার যত্নগুলোই তাদের আমার প্রিয় নামক তালিকায় যুক্ত করে। আপাতত শুধু দুটো মানুষই হতে পেরেছে। সেই দুজনের আরেকজন ভাইয়া? আয়ুষীর প্রশ্নে শ্রেয়া নিরুত্তর। বাধ্য হয়ে ও ফের প্রশ্ন করল। ঠোঁট দুটো নড়ে উঠল শ্রেয়ার। অত্যন্ত ক্ষীণ স্বরে বলল, হুম। তৎক্ষণাৎ দুজনের কর্ণগোচর হয় কারো গম্ভীর তেজি স্বর। হকচকিয়ে চায় শ্রেয়া। উপরের দিকে তাকাতেই দেখে তুর্য সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। চোখে মুখ কুচকানো, ঠোঁটে ফিচেল হাসি। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল শ্রেয়া। তুর্য শুনে ফেলেনি তো? ও সরাসরি ভালোবাসি বলেনি, কখনো বলতেও পারবে না। ভয় করে যদি তুর্য ফিরিয়ে দেয়। এমনিতেই প্রকাশ না করতেই সদরে ঠেলে দিয়েছে। এছাড়া শুনলে ওকে কথার মাধ্যম ব্যবহার করে নাস্তানাবুদ করে ছাড়বে। উপরে আসো শ্রেয়সী। সোফায় ফাতেমা চৌধুরী ত্রিহা বসেছিল। ওনাদের কানেও পৌঁছালো কণ্ঠস্বর। তাৎক্ষণিক মুখ বাঁকালেন ফাতেমা। বিড়বিড় করলেন দাঁতে দাঁত চেপে, কালা জাদু জানে এই মাইয়া জামি বস করার। ত্রিহা নরম কণ্ঠে বলল, তুর্য শুনলে রেগে যাবে আম্মা। ফাতেমা চৌধুরী চোখ রাঙিয়ে গিয়ে কিছু বলতে চাইলে ত্রিহা সোফা ছেড়ে উঠে গেল। এগিয়ে এসে সিঁড়ির মুখে দাঁড়ানো শ্রেয়ার কাঁধে হাত রেখে বলল, যাও। মাথা নেড়ে সিঁড়ির প্রত্যেক ধাপ অতিক্রম করে শ্রেয়া তুর্যের কাছাকাছি যায়। স্থির হতে না হতেই হাতের কবজিতে চাপ প্রয়োগ করে রুমে নিয়ে আসে তুর্য। টেনে খাটে বসায়। দরজা লক করে এসে বসল শ্রেয়ার পাশে। চাহনি প্রগাঢ় তুখর। শ্রেয়া মুখভঙ্গি পুরোপুরি বোঝার আগেই তুর্য হাত বাড়িয়ে হ্যাঁচকা টানে বক্ষে এনে ফেলল ওর কোমল দেহটা। ঘাড়ে মুখ গুজে দিল সঙ্গে সঙ্গে। গভীরভাবে ডুবিয়ে দেয় রুক্ষ শুষ্ক ওষ্ঠাধর। ওষ্ঠ যুগলের উষ্ণ ছোঁয়ায় শীতল স্রোত নেমে গেল শ্রেয়ার শির দ্বারা বেয়ে। শিরা উপশিরায় প্রবল অস্থিরতা ছড়িয়ে পড়ল। সইতে না পেরে হাতের আজলা মুঠো ভর্তি করে নিল তুর্যের কয়েকটা চুল। খামচে ধরল কঠিনভাবে। বাহির থেকে আসার সময় দেখলাম একটা ছেলে একটা মেয়েকে, হয়তো ছেলেটার গার্লফ্রেন্ড হবে, মেয়েটাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরবার পর ছেলেটার মুখের ভঙ্গি দেখে মনে হলো বিষয়টা খুবই তৃপ্তিদায়ক। সেই মুহূর্তে মনে পড়ে আমার তো একটা বউ আছে, বউয়ের উপর এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। তাই তোমাকে বুকে টেনে নিলাম, আর তুমি সুযোগ বুঝে আমার চুল ছিঁড়ে ফেলছো। বিন্দুমাত্র স্পর্শে এত উত্তেজিত হলে চলবে? দুপুরের গোসলটা দেওয়া কিন্তু এখনো বাকি। তবে কি শুরু করব? গাঢ় ফিচেল স্বরে উচ্চারিত অক্ষরগুলো অনায়াসে শ্রেয়ার শ্রবণ গ্রন্থি উত্তপ্ত করে তোলে। হৃদযন্ত্র থমকে যায় ক্ষণিকের নিমিত্তে। হাতের কর্পূর ঢিলে করে সরিয়ে আনে ছটপট।
মুক্ত করে দেয় তুর্যের চুলগুলো। কি ভেবেছিল, কি হলো? লজ্জায় আরক্তিম হয়ে উঠল শুভ্রের মুখখানি। এক মুহূর্তের জন্য ভেবেছিল তুর্য ওকে আপন করে নিবে, কিন্তু আশার প্রতিফলন হলো না। উল্টে এক রাশ অস্বস্তি লজ্জায় ডুবিয়ে দিল ওকে, অভ্যন্তর অস্থিরতায় ভরিয়ে দিল। দুই হাত ছড়িয়ে রাখল দুপাশে। তুর্য তখনও মুখটা শ্রেয়ার কর্ণকুহরের অভিমুখে রেখে গরম নিঃশ্বাস বিমোচন করে চলছে। তার খোঁচা খোঁচা দাড়ির ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠছে শ্রেয়ার কণ্ঠনালী অন্তঃস্থল। আবেশে বারংবার চক্ষু মুদে আসছে। একটা সময় আবিষ্কার করে তুর্য বাহুবন্ধনী হতে সরিয়ে দিয়েছে ওর দেহটা, কিন্তু মন যেন লেপ্টে গিয়েছে মানুষটার প্রশস্ত শক্তপোক্ত বুকে। এত শান্তি সুখ শ্রেয়া কখনো পায়নি, কখনো না। তুর্য ভ্রুযুগল উঁচিয়ে চাইল চোখ বুজে থরথর করে কাঁপতে থাকা শ্রেয়ার পানে। বৃদ্ধাঙ্গুল কাছে নিয়ে তুড়ি মেরে ভেঙে দিল শ্রেয়ার ধ্যান মগ্নতা ভাবনার দেওয়াল। চট করে নেত্রদয় মেলে সামনে তাকাই ও। তুর্য দাঁড়িয়ে তুখর দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে, স্থির নিষ্পলক চক্ষু দৃষ্টি। অস্বস্তিতে বিছানা ছাড়তে নিলে শোনা গেল অতীব পরিচিত চিরাচরিত কণ্ঠস্বর। শ্রেয়া বিছানা ছেড়ে অন্যদিকে মুখ করে দাঁড়ালো। বাক্যটা ধারালো ছুরির ন্যায় গিয়ে বিঁধল ওর কোমল হৃদয়ে। মলিন নিষ্প্রভ স্বরে জড়তা ছাড়াই প্রতি উত্তর করে, জানি স্যার। তক্ষুনি তুর্যের পাল্টা প্রশ্ন, আর কি কি জানো তুমি? আপনি যা যা বলেছেন সবই জানি। শ্রেয়া নিঃসংকোচ জবাব দিতেই তুর্যের ওষ্ঠ কার্নিশে হাসির দেখা মেলে। শ্রেয়া তীর রেখা নজরে দেখে তা, কেমন বাঁকা রহস্যময় সেই হাসি। পরিস্থিতি পাল্টানোর জন্য জায়গা ত্যাগ করলে ভালো হবে ভেবে পা বাড়াই ও বারান্দার দিকে। তবে বারান্দায় আর যাওয়া হয় না। ঝড়ের বেগে এসে তুর্য ওর হাত ধরে আটকে দিল, বাড়িয়ে দিল শ্বাস প্রশ্বাসের গতিবিধি। সোফায় বসিয়ে দিয়ে নিচে বসল খাটে বালিশে হেলান দিয়ে। বিমূঢ়তায় বাক হারা শ্রেয়া। কি হলো অকস্মাৎ? ওকে বসালো সোফায়, নিচে বসলো গিয়ে খাটে। কেন হঠাৎ এটা করার কারণ কি? আবার চেয়ে আছে নির্নিমেষ চক্ষে। নিশ্চুপে নীরবে থাকতে পারল না ও বেশিক্ষণ। মৃদু ঋণঋণে কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, আপনি কি কিছু বলবেন? তুর্যের দায় সারা জবাব, না, বলবে তো তুমি? আমি? অবাক হলো শ্রেয়া, জিজ্ঞেস করলো বিস্মিত স্বরে। বেজায় বিরক্ত তুর্য চোয়াল শক্ত করে কয়েক পলক চেয়ে বলে ওঠে, তুমি সকালে বললে কিছু বলতে চাও, দুপুরে শুনবো বলেছিলাম, সো নাও স্টার্ট। সময় শুধু 4 মিনিট। দোনোমনো করছে শ্রেয়া। তুর্য কথাটা মনে করিয়ে দিতেই ওর বুকের ধুকপুকানি বেড়ে গেল। সকালে বর্ণগুলো সাজিয়ে সজ্জিত করে রেখেছিল তুর্যকে বলার জন্য, কিন্তু তার করা কিয়ৎক্ষণ পূর্বের কার্যকলাপ সেই শব্দাংশ অক্ষর অবিন্যস্ত করে দেয়, অন্তঃকরণে সৃষ্ট করে তোলপাড়। কিন্তু কথাগুলো বলা যে অত্যাধিক জরুরি। অপর মানুষটা যাই ভাবুক, সাজাই না কেন, নিজের দিক হতে একবার হলেও সাফাই গাওয়া উচিত। কারণ এক পক্ষের চিন্তাভাবনা মানুষের ধারণা আরো শক্তিশালী করে তোলে, কিন্তু দুই পক্ষের কথা ভাবনা বিবেচনা করলে ধারণায় যত ভুল থাকে তা বিলীন হয়ে যায়। তাই অপর মানুষটা ভুল বুঝুক কিংবা সঠিক, তবুও নিজের তরফ হতে একটা বার মনের জমায়িত কথাগুলো ব্যক্ত করা প্রয়োজনীয়। শ্রেয়া উসখুস করে নিজেকে সামলাতে নিমগ্ন হলো। তন্মধ্যে কাটিয়ে দিল দুটো মিনিট। দৃষ্টি মেঝেতে নিবদ্ধ রেখে কণ্ঠে দৃঢ়তা টানল, স্যার, আপনি আমার ব্যাপারে সবটাই জানেন, অতীত বর্তমান সব। তবুও আমি একবার আমার মুখে আমার অনুভূতিগুলো প্রকাশ করতে চাই। অতীতটা ভালো ছিল না। আমরা যেই ভাড়াটে বাসায় থাকতাম সেটা ছিল প্রায় বস্তির কাছাকাছি। আব্বুর অসুস্থতার পরপরই আর্থিক সমস্যাজনিত কারণে আম্মু এরকম একটা বাসায় ওঠে। নানুর বাড়ি খালার বাড়িতে সবার সাথে যোগাযোগ করে আম্মু, কিন্তু কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। কখনো কোনো আত্মীয়দের মুখ আমি দেখিনি। জন্মের পর যখন বুঝ হলো তখন থেকেই জানি আপন বলতে আম্মু আর আব্বু। কিন্তু আব্বু ছিল পাগল। বাইরে খেলতে গেলে কেউ আমার সাথে খেলতো না। বস্তির ছেলে মেয়ে পর্যন্ত আমাকে ব্যঙ্গ করে বলতো আমি নাকি নোংরা, কারণ আমার বাবা পাগল। ওদের মা বাবার আমার সামনে, আম্মুর সামনে বলতো পাগলের মেয়ের সাথে মিশবি না, পরে কিছু হলে ওর পাগল বাপ এসে আমাদের মারবে। একা একা সময় কাটাতাম।
আম্মুকে দেখতাম লুকিয়ে লুকিয়ে কাঁদতে। কখনো কখনো আম্মুর সেই কান্না চিৎকারে পরিণত হতো। বাসাটা ভালো না হলে ভাড়া ছিল অনেক। আম্মু মানুষের বাসায় কাজ করে সেই ভাড়া মেটাতো। আব্বুকে একটা ভালো ডক্টর দেখাতে পারতো না টাকার অভাবে। জীবনের জটিল পরিস্থিতি আমাকে 7 বছর বয়সে কেমন বড় করে দিল। ওই বয়সেই আমি কত সুন্দর ও নিখুঁতভাবে অনুভব করতে পারতাম আম্মুর কষ্ট, আব্বুর বেদনা। মাথায় হাত চেপে কত চিৎকার চেঁচামেচি করতো আব্বু। বন্ধ রুম থেকে বাইরে আসার জন্য ছটফট করত। এমনও দিন গিয়েছে আম্মু খাবার দিতে গেলে তার গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করে আব্বু। অথচ আম্মু আমাকে রূপকথার গল্পের মতন তাদের প্রেম কাহিনী শোনাতো। বলতো, জানিস শ্রেয়সী, তোর আব্বুর মতো পুরুষ আমি দুটো দেখিনি। এত ভালোবেসেছে লোকটা। সেই ভালোবাসার টানে না এসে পারলাম না। আমি তখন মন খারাপ করে বলতাম, আম্মু, আব্বু তো ভালো না, তোমাকে মারতে চায়। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলে, পাগল তো, তাই সঠিক ভালো মন্দ বোঝে না মা। চিকিৎসার জন্য অনেকের কাছেই সাহায্য চায় আম্মু, কেউ করেনি, কারণ সবাই জানে বড় ধরনের টাকার পরিমাণ শোধ করা আম্মুর পক্ষে সম্ভব না। শ্রেয়ার কণ্ঠনালী ভিজে গেছে, অশ্রুসিক্ত আখিদয় থেমে না থেকে কান্নায় দলা পাকানো কণ্ঠে বলতে থাকলো, যেদিন আব্বু আম্মুকে খুন করে তার নিথর রক্তাক্ত দেহটা ফেলে রাখে, সেটা শুধু আমি দেখি। চোখগুলো মেলে স্পষ্ট তাকিয়েছিল আম্মু, কিন্তু দেহে প্রাণ ছিল না। আর আব্বু আম্মুর লাশের সামনে বসে ভয়ঙ্করভাবে হাসছিল। খুন করে যেন খুব খুশি হয়েছিল তিনি। ভয়ে দম বন্ধ হয়ে আসছিল আমার। আব্বুকে যেই রুমে বন্দি করে রাখা হতো সেই রুমের দরজা খোলা দেখতে পাই। আমাকে দেখে হাতের বটিটা নিয়ে উঠে আসে আব্বু। এগিয়ে আস্তে আস্তে প্রলাপ করে, বিশ্বাস করেন স্যার, ওই মুহূর্তে আমি ভয়ে কিছু বুঝতে পারছিলাম না। বাড়ি ছেড়ে শুধু দৌড়ে যেখানে দু চোখ যায় ছুটে চলেছি। মাথায় শুধু ঘুরছিল হাতের নাগালে পেলে আব্বু আমাকে ওই বটি দিয়ে কেটে ফেলবে। সেই যে বেরিয়ে আসি, তারপর ঠাঁই হয় আপনাদের এতিমখানায়। সেখান থেকেই মাদারের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারি আব্বু আত্মহত্যা করেছেন। জন্মের পর থেকে নিজের বাপকে পাগল, আর্থিক জটিলতা, বাবার হাতে মায়ের মৃত্যু, একা একটা জীবন, সব মিলিয়ে নিজেকে নিজের কাছে তিক্ত লাগছিল। মন চাইতো এই পৃথিবীর মোহ মায়া ছেড়ে আমিও চলে যাই। সুখ, শান্তি, ভালোবাসার আমার নিঃস্ব জীবনের সঙ্গী সবগুলো খুবই প্রয়োজন ছিল। আপনার দাদি বিয়ের প্রস্তাব পাঠানোর পর আমার মাথায় এসেছিল, বিয়ের পর তো আমি এগুলো পাবো, আর কোনো ভয় আমার পিছু নিতে পারবে না। আমাকে আগলে রাখার জন্য কেউ একজন থাকবে। কিন্তু এ বাড়িতে পা রাখার পর যখন ফুলসজ্জার মুহূর্তটা এলো, তখনই আমার সকল চাওয়া নিঃশেষ হয়ে গেল। জীবনে আবারও হেরে গেলাম আমি। পরের সকালটা আরো তিক্ত হয়। আমার অতীত এসে আমার গলা চেপে ধরে। আব্বু যেন কানের কাছে এসে বারবার বলছিল সেই বাক্যটা, আম্মুকে খুন করার পর বটি দেখিয়ে যেটা বলেছিল। আমার মনে হয়েছে আমি মরে যাব, এবার আর বাঁচবো না, এখান থেকেও পালাতে হবে আমার, যেভাবেই হোক, নয়তো আপনিও আমাকে মেরে ফেলবেন। সত্যি বলছি স্যার, আমি অর্থের লোভে এ বাড়ির বউ হয়ে আসিনি। শুধু একটা লোভে এসেছিলাম, ভালোবাসার লোভে। এটা কি খারাপ স্যার? এটা চাওয়া ভুল? মানুষ কেবল নিজেরা কঠিন পরিস্থিতিতে পড়লে অন্যের কষ্ট বুঝতে পারে, এছাড়া সহমর্মিতা দেখায়, সান্ত্বনার হাত বাড়িয়ে দেয়। কিন্তু আমি তো এগুলো পাইনি। হয়তো এতিম বলে, পাগলের মেয়ে বলে আমিই খারাপ। ভয়ের তাড়নায় আপনার হাত ছেড়ে দিলাম। আমার উচিত ছিল স্ত্রী হয়ে আপনার পাশে থাকা। অতীতের ভয় আমার মধ্যে এমনভাবে বাসা বেঁধেছিল, তা সব শেষ করে দিয়েছে, যার ফল এখনো পাচ্ছি। এ কারণেই আজ আপনি আমাকে দূরে ঠেলে রেখেছেন। আমি কি করব স্যার? আমার কষ্ট কেন কমে না? আমার নিঃশ্বাস কেন বন্ধ হয় না? হলে তো সবকিছুর সমাপ্তি ঘটে যেত। বুঝ মনে কখনো কোনো পাপ করিনি, কেবল আপনাকে ছেড়ে যাওয়া ছাড়া। আপনি আমাকে ক্ষমা করে দিন, শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। আপনি ক্ষমা করে দিলে মুক্তি পাবো, দয়া করে। কাজল মাখা আখিদয় ভেদ করে টপাটপ অশ্রু শাড়ির কোল ভিজিয়ে দিচ্ছে। থেমে থেমে যাচ্ছে ক্রন্দনরত কণ্ঠস্বর। বিবর্ণ আধারে ছেয়ে গেছে শ্রেয়ার মুখশ্রী। সে কি বিধ্বস্ত ভাব চেহারায়। কণ্ঠনালী গলিয়ে বারংবার কান্নার আওয়াজ প্রবেশ করছে তুর্যের শ্রবণ নালীতে। তবুও গম্ভীর কণ্ঠের প্রশ্ন, পালালে কেমন করে?
চক্ষু গহ্বর থেকে জল গড়িয়ে যাচ্ছে অবলীলায়। আকস্মাৎ প্রশ্নে শ্রেয়ার কণ্ঠনালীতে রোদনের শব্দ আটকে গেলেও সে বিস্মিত। তোর্য এমন প্রশ্ন করবে ভাবেনিও। বিধ্বস্ত রক্তিম মুখ তুলে টলমল লালচে নয়ন যুগল নিক্ষেপ করল বিছানায় বসা ভাবলেশীন তুর্যের দিকে। কপালে কত শত ভাঁজ ফেলে চেয়ে আছে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে। গলা ভেজা ভেজা শ্রেয়ার কম্পন বিশদ। রহিমা খালার কাছ থেকে জানতে পারি আপনি 1 বছর ধরে পাগল। এটা শোনার পর বারবার বাবা মায়ের পরিণতির কথা মনে পড়ছিল। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। তখন রুমে কেউ ছিল না। আমার জ্ঞান ফেরার পর আয়ুষ ভাইয়া ও বাড়ির অন্যান্য সদস্যদের ডাকতে বেরিয়ে যান তিনি। এই সুযোগে আমি দুর্বল দেহে সিঁড়ি ঘর পর্যন্ত আসি। উদ্দেশ্য যে করেই হোক এই বাড়ির চৌখাট পেরিয়ে এতিমখানায় যেতে হবে। মাদারকে জিজ্ঞেস করতে হবে কেন জেনে শুনে আমাকে আবার আমার অতীতে ফিরিয়ে দিল, কেন আমার জীবনের সব থেকে বড় ভীতির দিকেই আমাকে ঠেলে দিল। সিঁড়ির কাছ পর্যন্ত যেতেই দেখি নিচে তেমন কেউ নেই। আমি বিয়ের রাতেই দেখেছিলাম কোনো মেহমান নেই, কারণ আমাদের বিয়েটা সম্পূর্ণ ঘরোয়াভাবে হয়েছিল। একজন সার্ভেন্ট ছিল, তিনি চলে যেতেই সাথে সাথেই বেরিয়ে যাই আমি। গেটে গিয়ে দেখি দারোয়ান উপস্থিত। আমাকে দেখে ভ্রু কুঁচকে নানান প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলেন। কোথায় যাব, এই বেশে যাচ্ছি কেন, অসুস্থ দেখাচ্ছে, হেন তেন অনেক কিছু। আমি ওনার কথা পরোয়া না করেই সেই এলোমেলো অবস্থায় বেরিয়ে পড়ি। তখন হয়তো উনি ভেতরে গিয়ে সবাইকে সবটা জানায়। একটা অটো ধরে কোনো মতে আসি এতিমখানায়। আমার কাছে ভাড়া অবধি ছিল না। এতিমখানার দারোয়ান কাকা এসে মেটালেন আমাকে। এমনটা অবস্থায় দেখে চমকে গেলেন তিনিও। শরীরটা আর চলছিল না একদম। সেই অবস্থায় গেটের পাশে মাটিতে বসে পড়ি। উনি মাদারকে ডেকে এনে আরও কয়েকজন মিলে আমাকে ভেতরে নিয়ে যায়। আমাকে দেখে সবচেয়ে বেশি অবাক হয় মাদার। একটা কালো আধার নেমে এসেছিল ওনার মুখে। কাপা কণ্ঠে বললেন। ফুপিয়ে উঠলাম মাদারের প্রশ্নগুলোতে। দুর্বল কণ্ঠে চিল্লিয়ে বললাম, কি করে আমাকে নরকে ঠেলে দিলেন মাদার? আমার অতীত জেনেও পাগলের সঙ্গে বিয়ে দিলেন আমাকে, এতিম বলে অবিচার করলেন। এসব শুনে ঠিক কতক্ষণ তপ্তা খেয়েছিলেন মাদার তার হিসেব নেই। তবে ধপ করে দেহের ভার ছেড়ে দিয়েছিলেন এতিমখানার ছোট্ট বিছানায়। শক্ত কঠোর মানুষটার চোখ দিয়ে কি সুন্দর দুফোঁটা জল গড়িয়ে গিয়েছিল, যা আমরা কখনো দেখিনি। হাত বাড়িয়ে আমাকে বুকে জড়িয়ে বলেছিলেন, আমি এসব জানতাম না রে মা, আমাকে ক্ষমা করে দে। তাদের এতিমখানায় সব সময় থেকে উদ্ধার মানসিকতার মানুষ হিসেবে চিনি তাদের। কখনো খারাপ কিছু দেখিনি। আর ছেলেটাও সুস্থ ছিল, তার মধ্যে অসুস্থ হয়ে গেল, এসব কিছুই কেউ শোনেনি। আমি মাদারকে বলি কি করব এখন। মাদার আমাকে বললেন যদি ভয় মোকাবেলা করার সাহস থাকে তাহলে ফিরে যেতে, আর যদি না থাকে নিজের জীবনটা অন্যভাবে গোছাতে চাই তবে এই শহর ছেড়ে অন্য শহরে পাড়ি জমাতে। কারণ বয়স অনুযায়ী এতিমখানায় থাকার অধিকারও আমার নেই। মাদার চাইলেও নিয়ম নীতির বাহিরে গিয়ে রাখতে পারতো না। সিদ্ধান্তটা আমার উপর ছেড়ে দেন উনি। তখন আমার মধ্যে শুধু ভয় কাজ করছিল, তাই কোনো কিছু না ভেবে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। মাদার তার পরিচিত একজনের মাধ্যমে সেখানকার এক কোচিং সেন্টারে চাকরির ব্যবস্থা করে দেন, কিন্তু থাকার জায়গার পড়াশোনার এসব পারে না। মানুষটার সামর্থ্যই বা কতটুকু ছিল। সারা জীবন কাটিয়েছে এতিমখানায় বাচ্চাদের রক্ষণাবেক্ষণে। আমার জন্য নিজের চাকরির কথা চিন্তা না করে এতটুকু করেছিলেন, তাতেই মনে হচ্ছিল আমার না পাওয়ার ভিড়ে কিছু মুহূর্তের জন্যে হলেও একজন মা পেয়েছে, যে প্রকৃত অর্থেই আমার ভালো চেয়েছে। তোর্য বিছানা ছেড়ে মোবাইল হাতে নিয়ে পড়ার টেবিলের সামনে থেকে চেয়ারটা টেনে শ্রেয়ার মুখোমুখি রাখলো, বসলো তাতে। মাঝে দূরত্ব হিসেবে রইল ছোট্ট টি টেবিল খানা। শ্রেয়া কথা থামিয়ে দিতেই শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, ব্যাস এতটুকুই? এক মুঠো চমকে ভরে উঠল শ্রেয়ার মন। এত শীতল কণ্ঠ! মুহূর্তেই বক্ষস্থলে সমুদ্রের উথাল পাথাল ঢেউ গর্জে উঠল যেন। মাথা নাড়াই ও, ধরা কণ্ঠে প্রত্যুত্তর করে, না, আরও কথা বাকি আছে। তোর্য দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে চেয়ে বলে, 4 মিনিটের স্থলে 14 মিনিট নষ্ট করলে। আর কতক্ষণ? কেঁদেই 5 মিনিট পার করলে। এত লড়াই করে কী লাভ হলো? সেই দুর্বল শ্রেয়সী রয়ে গেলে। অতীতের কথা মনে করে না কেঁদে সেগুলোকে নিজের শক্তি বানালেই পারতে। নারী মানেই কি দুর্বল? না, আমি কখনো সেটা ভাবি না। তাহলে তুমি কেন ভাবো? চোখের জল মুছে জলদি বলবে নাকি উঠে যাব?
ভাবলাম এক রাতে কিছুটা হলেও শক্ত হওয়ার শিক্ষা দিতে পারলাম, তাই তো গড়গড় করে সব বলছো। কিন্তু এখন দেখা গেল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। বেহুশ হলে আমি কোলে নিব না, এখানেই ফেলে রাখবো। শ্রেয়া কিভাবে বাকি কথাগুলো বলবে বুঝতে পারছে না। হয়তো এগুলো শোনার পর তুর্যের মনে ওর জন্য ঘৃণা বেড়ে যাবে, ছিটকে দূরে সরিয়ে দিবে ওকে। তবুও লুকিয়ে রাখার সমীচন হবে না। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, সেদিনের পালিয়ে যাবার পর আপনার মা গিয়েছিলেন এতিমখানায় আমাকে ফিরিয়ে আনতে, কিন্তু তাদের দেখে আমি পেছনের গেট দিয়ে পালিয়ে যাই। মনে এটাই কাজ করছিল তারা আমাকে ধরে বেঁধে নিয়ে যাবে, আপনি আমাকে মেরে ফেলবেন, যে করেই হোক বাঁচতে হবে আমার। সেখান থেকে বেরিয়ে আসার পর কি হয়েছিল আমি আর জানি না। মাথা নত করে অপরাধীর ন্যায় বসে আছে শ্রেয়া। কথাটা বলতে গিয়ে শ্বাস প্রশ্বাস আটকে যাওয়ার উপক্রম। এখনো নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। তুর্যের দিকে মুখ তুলে তাকাতে পারছে না। অপর পাশ থেকেও কোনোরূপ প্রতিক্রিয়া আসছে না দেখে অভ্যন্তরে ভয়ানক অনুভূতিরা খেলা করছে। তুর্য কি ওকে জীবন থেকে সরিয়ে দিবে? শুনেছিল অহমিকার স্বার্থপরতার জন্য তাকে ঘৃণা করে, কিন্তু একটা সময় সেই মেয়েটাকে বিয়ে করার জন্য পরিবারকে রাজি করিয়েছে। ভার্সিটি লাইফ থেকেই শুরু হয়েছিল দুজনার প্রেম কথন। তাকে যদি মনে প্রাণে শুধু একটা কারণবশত ঘৃণা করতে পারে, তাহলে ওকে জীবন থেকে ছিটকে ফেলে দেওয়ার তো কতগুলো কারণ রয়েছে। তুর্য টিটিবিলে মোবাইলটা রেখে গম্ভীর কণ্ঠে বলল, কথা এখনো অসমাপ্ত রয়ে গেল শ্রেয়সী। তোমার ফিরে আসার গল্পটা বলবে না? আমি এত দরদি মানুষ দেখতে পারি না। এতই যখন পরিবারের মর্ম বুঝো, স্বামীর গুরুত্ব বুঝো না? স্বামীর কাছ থেকে কিছু লুকাতে নেই, সেটা জানো না? যার সাথে প্রতি পদে পা রাখতে হবে তোমার, মৃত্যু অবধি একসঙ্গে নিঃশ্বাস ফেলতে হবে, তার কাছে নিজেকে খোলামেলা করে নিজের মনটাকে উন্মুক্ত করে মেলে ধরা উচিত না? শ্রেয়া স্তব্ধ, কিং কর্তব্য বিমূঢ়, দৃষ্টি অবিচল। তুর্য কেমন করে জানল? ওর মনের প্রশ্নটার উত্তর সরাসরি দিয়ে দিল তুর্য। কণ্ঠে কঠোরতা এঁটে বলল, আমি সুস্থ হওয়ার পর অহমিকাকে নিজের কাছে পাই, কিন্তু তখন সে আমার ঘৃণার তালিকায়। কিন্তু মা উঠে পড়ে লেগেছে ওকে বাড়ির বউ বানানোর জন্য। চট্টগ্রাম যাওয়ার আগের দিন রহিমা খালা এসে আমাকে বিয়ের সত্য জানায়। ওনার কাছে মনে হতো ওনার জন্যই তুমি চলে গিয়েছো। ভীষণ অনুশোচনায় ভোগেন। আমি প্রথমে অবাক হই বিবাহিত জেনে। আসলে আমার পরিবার আমার মানসিক অবস্থার সুযোগে একটা অজানা মেয়ের সাথে বেঁধে দিল। এটা ঠিক মানতে পারছিলাম না। সেই সাথে তীব্র রাগ হচ্ছিল, কি করে নিজের স্বামীকে কেউ ছেড়ে যেতে পারে? পাগল হলেই ছেড়ে চলে যাবে? মানুষ ঠকালেও কেউ স্বামীর ভাগ ছেড়ে চলে যেতে পারে? তোমাকে ঠিক অহমিকার মতো মনে হচ্ছিল সেই মুহূর্তে। অজান্তেই অনেক বেশি ঘৃণা জন্ম হয় তোমার জন্য। পরে যখন জানতে পারি তুমি আমার বউ, তখনই তোমার বর্তমান আচরণে মনে হলো মুদ্রার এপিটোপিট থাকে। একটাবার ভালো করে খোঁজ নিয়ে দেখি, তোমার অতীত বর্তমান সম্পর্কে সবটা জানলাম। আর প্রিয় আয়ুষের বিয়ের আগের দিন জানলাম তোমার ফিরে আসার গল্পটা। দারোয়ান কাকা বলতে চাইনি, তবে আমার কাছে লুকিয়ে চুরিয়ে পারবেন না তিনি, সেটা খুব ভালো জানতেন। ফিরে এলে ঠিকই, কিন্তু লড়াই করে টিকতে পারলে না। আমি আগেও বলেছি, তুমি আমার ঘৃণার তালিকায় যোগ হতে পারোনি, আমার অর্ধাঙ্গিনী হতে পেরেছ। চোখ বুজে শেষ নিঃশ্বাস ফেলার আগ পর্যন্ত তোমাকে ছাড়ছি না আমি। ভেবো না আবার ভালোবাসি। তুমি যেদিন গাদি থেকে ব্রিলিয়ান্ট হবে, সেদিন তোমার কিছুই ভাবতে হবে না, দেখবে সবটুকু পানির মতন পরিষ্কার। আপনি আম্মাকে কিছু বলবেন না তো? প্রশ্নটা করে ভয়ার্থ দৃষ্টিতে তাকালো শ্রেয়া। তুর্য নিরুত্তর থেকে ওকে সম্পূর্ণ এড়িয়ে ওয়াশরুমে চলে গেল। মেসেজের টুংটাং শব্দে টিটেবিলের উপর অবহেলিত হয়ে পড়ে থাকা মোবাইলটার দিকে দৃষ্টি তাক করল শ্রেয়া। নিমেষে দেহে রন্ধ্রে রন্ধ্রে তরঙ্গ খেলে গেল। ওর প্রথমবার 3 বছর পূর্বের বধূবেশে রূপের একটা ছবি জলজল করছে তুর্যের লক স্ক্রিনে। দোপাট্টাটা লম্বা করে টানা, কয়েক গাছি চুল বেরিয়ে কপাল ছুঁয়ে আছে, ঠোঁট রাঙানো লাল বর্ণে, চেহারা ছুঁড়ে লাচুকতার আভরণ। কি মোহনীয় ছিল সেই সময়টা! মন ছুঁড়ে ছিল জীবন সঙ্গীকে দেখার ভাবনা, হাজারো জন্ম নেওয়া অনুভূতি। কিন্তু এই ছবিটা পেল কোথায় মানুষটা? ওর যতটুকু মনে পড়ে এই বাড়িতে আসার পর পর ছবিটা আয়ুষী তুলেছে। তাহলে কি আয়ুষীই দিয়েছে? হতে পারে। মেয়েটা একটু চঞ্চল ধরনের, তবে ছবিটা তুর্যের লক স্ক্রিনেই কেন? এখন প্রশ্ন করলে এক কথা থেকে আর এক কথা টানবে, তাই চুপ থাকায় শ্রেয় ঠেকল ওর নিকট। তুর্যকে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখে ঝটপট দৃষ্টি সরিয়ে অন্যত্র নিবদ্ধ করল। তবে আর চোখে বিধে তার হাতে একটা মগ, তাতে বোধহয় পানি, ও অন্য হাতে একটা নরম তোয়ালে।
তোর্য মগ ও তোয়ালে নিয়ে ওর সামনে বসে আদেশের সুরে বলে। মোবাইলটা সোফায় রাখো। কথা মতন রাখলো শ্রেয়া। ঠোঁট দুটো একটুখানি প্রসারিত করে প্রশ্ন করলো। পানি কেন স্যার? সঙ্গে সঙ্গেই জবাব এলো। তোমার চেহারা দেখে ভয় পাচ্ছি আমি। কাজল মেয়েকে শাকচুনি লাগছে পুরো। হার্ট অ্যাটাক হবার আগেই নিজেকে বাঁচাতে পানি নিয়ে আসলাম মুছে দিতে। শ্রেয়া দুই অধর আলকা হয়ে এলো। উঠে যেতে নিলে হাতে টান অনুভব করলো। চেয়ে দেখে তোর্য চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। ভয়ে ভয়ে বসে পড়ল পুনরায়। সে তো আয়না দেখবার জন্য উঠতে চাইছিল। তোর্য তোয়ালে ভিজিয়ে মুছে দিল ওর সারা মুখশ্রী অতি যত্নে। শুধু স্বামীর হক পালন করে বলেই এত যত্ন। আর যদি ভালোবাসত? শ্রেয়া এই মুহূর্তে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। যে করেই তোর্যের মনে নিজের জন্য ভালোবাসা জাগাবে, ভীতু হয়ে দূরে দূরে সরে থাকবে না। পাথরেও তো ফুল ফোটে, তোর্য তো মানুষ। ভালোবাসা হাসিল করেই দম নেবে ও। কিন্তু একটা কথা মনে পড়তেই বলে। বললেন না তো? আমাকে কিছু বলবেন না স্যার প্লিজ, উনি কষ্ট পাবেন। মহান উদারতার নানি, আমি বলেছি বলবো? বেশি কথা বলো তুমি, চুপ থাকো। থমকে উঠল তুর্য। মুখ মুছে দিয়ে ফের বলল। বাহিরে যাও। শ্রেয়া তড়িঘড়ি করে বলে উঠল। কেন স্যার? নতুন বউ রুমে বেশিক্ষণ বসে থাকলে মানুষ কিভাবে জানো না? এই তুমি অনার্স 3য় বর্ষে পড়ো, মাথার গিলু এত কম? তুর্য একটু ঝুঁকে এসে গাঢ় কণ্ঠে আওড়ালো। মানুষ বলবে আমি তোমাকে বেশি বেশি আদর করছি। এতই আদর করছি যে রুম থেকে বের হতে পারছো না। সত্যি কি তাই? শ্রেয়া চট করে সোফা ছেড়ে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। মুখ অন্যদিকে ঘুরিয়ে সাহস জুগিয়ে মিনমিন করে বলেই ফেলল। সত্যি হলে পারতো স্যার। তুর্য ভ্রু কুঁচকে বলল। কি বললে? কিছু না। উত্তর দেওয়া মাত্র শ্রেয়ার কর্ণে এলো। দুর্বল চিত্তের মেয়েদের আদর নেওয়ার শক্তি থাকে? আগে হরলিক্স কমপ্লেনকে শক্তি যোগাও। সময়টা নিশা মুখের। দেবাবসু আকাশপথে ঢলে পড়েছে কেবল। গুচ্ছ গুচ্ছ রক্ত অম্বর কোণে। আকাশের বুক চিরে রক্ত বন্যা বয়ে গেছে হয়তো। ফলস্বরূপ জমাট বেঁধে থোকই থোকই অবস্থান তাহাদের। কোনো এক বিষাক্ত বেদনাকে বিস্তর অন্তরিক্ষেও আঘাত এনেছে। যেমন করে বাড়িতে আসা অতিথিদের কটূক্তিতে যন্ত্রণায় কাতর হয়ে পড়ছে শ্রেয়ার অন্তঃপুর। রক্তিম আবরণে বুঝি আচ্ছাদিত হলো ওর কোমল হৃৎপিণ্ড। শ্রেয়া চুপচাপ নিবিড় হয়ে সোফায় বসে বসে কোকড়াসে ভিন্ন ভিন্ন কণ্ঠস্বরের বিভিন্ন প্রকার বাক্য গিলছে। কারো কারো কণ্ঠস্বরে আফসোস, কারো কারো মুখের কথাই এক সমুদ্র সমান তিক্ততার মিশ্রণ। কিন্তু যাকে কেন্দ্র করে হাজারো শব্দের মেলা বসেছে তাকেই চেনে না বাড়ি বয়ে আসা এই অতিথিরা। ওর পাশে বসে পান চেবানো মহিলাটা অপর এক মহিলার কথার পরিপ্রেক্ষিতে গলা উচালো। ভালো হয়েছে ওই মেয়েটা চলে গিয়েছে, নয়তো এত সুন্দর মায়াবী একটা বউ পেত না তুর্য। এতিম মেয়ে ছিল, দেখতে কি আর অহমিকার মতো অপসরী ছিল নাকি? অহমিকার রূপে আমি মুগ্ধ, না জানি তুর্যর কি হাল। কথাটা তীরের মতন এসে বিঁধল শ্রেয়ার নরম মাংসপিণ্ডে। ঘোমটার আড়ালে হাসল সে তাচ্ছিল্যের সহিত। বাঁকা হলো অধৈর্যরা ক্ষীণ। মেহমানে গিজগিজ অবস্থা পুরো চোখ জুড়ে বাড়ির আনাচে কানাচেতে। বেশ বড়সড়ভাবে বৌভাতের পূর্ব প্রস্তুতি চলছে। চেনা অচেনা অনেক মুখ একঝাঁক পাখি হয়ে হুমড়ি খেয়ে পড়ছে তার চার দেওয়ালের অভ্যন্তরে। তার মধ্যে হতে কিছু মহিলা শ্রেয়ার এবং প্রিয়র পাশে বসে নিজেদের আলোচনা সমালোচনা চালিয়ে যাচ্ছে। খুলে বসেছে তিক্ততায় ভরপুর কথার ঝুলিখানি। সেই থলে ভরপুর তুর্যের আগের বউয়ের নিন্দা দ্বারা। উপস্থিত ত্রিহা বুঝল এখানে বসা সবাই শ্রেয়াকে অহমিকা ভাবছে। কারণ সবাইকে তুর্য ও অহমিকার বৌভাতের নিমন্ত্রণ কার্ড বিলিয়েছিলেন মেহরিমা। বিয়েতে তেমন কাউকে ইনভাইট করা হয়নি। যাদের করা হয়েছে তাদের কেউই এখানে নেই। বিয়ের আগেই এই সকল কাজ সমাপ্ত করা হয়েছিল যেন পরে ঝামেলা পোহাতে না হয়। কিন্তু বিয়েতে ঘটল অন্য কিছু। মেয়েটার ব্যাপারে যাচ্ছে তাই বলছে অনর্গল। এতে নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে ওর, কিন্তু প্রকাশ করছে না। তাই ত্রিহা হাতের চায়ের ট্রেটা সামনে টি টেবিলে রেখে মৃদু হাসল, বলল, এই মেয়েটা অহমিকা না, ওর নাম শ্রেয়া। তুর্য সেই বছরের 3 আগে পালিয়ে যাওয়া বউ। সবার দুই অধর আপন গতিতে ফাঁক হয়ে গেল। কিঞ্চিত নয় অনেকখানি। তেতে উঠল তুর্যের ছোট খালা রুনা।
আজই ফিরেছেন তিনি কানাডা থেকে ছেলে মেয়ে নিয়ে। কই তার বোন তো বলেনি আগের মেয়েটাকেই ফিরিয়ে এনেছে। কত করে বলল যে মেয়ে একবার বাড়ির চৌকাঠ মারিয়ে মান সম্মানে চৌধুরী বাড়ির রঙিন প্রাচীরে কলঙ্ক লেপেছে, তাকে আর ফিরিয়ে না আনতে। তার নিজস্ব মতামত মেয়েটা কখনো তুর্যকে ভালোবাসতে পারবে না। ভালোবাসা মন থেকে হয়। আর মেয়েটা পাগল রূপ দেখে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আবারও তাকেই ফিরিয়ে আনা হলো। অথচ মেহরিমা তাকে কিছুই জানালো না। বোনের প্রতি অগাধ বিশ্বাস ছিল ওনার, আর তুর্যের জন্য অসীম ভালোবাসা, যা এখনো রয়েছে। তিনি শ্রেয়ার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে ভরা আসরে বলে উঠলেন, এই মেয়েকে ফিরিয়ে এনেছেন কেন ত্রিয়া ভাবি? প্রশ্নের সম্মুখে ঘাবড়ালো ত্রিহা। কি বলবে ভাবছে, তৎক্ষণাৎ উত্তর দিতে পারছে না। তক্ষুনি গম্ভীর স্বরে পেছন থেকে কেউ বলে উঠল, চাচি কেন আনবে খালামণি? আমার বউ আমি চিরুনি অভিযান চালিয়ে বের করে এনেছি। বলেই পকেটে দুহাত চালিয়ে গটগট করে সম্মুখে এসে দাঁড়ালো তুর্য। সালাম দিল সবার উদ্দেশ্যে। সোফার দিকে তাকিয়ে নত মস্তকে প্রিয়র হাত চেপে ধরে বসে থাকা শ্রেয়াকে দেখে চক্ষুদয় জ্বলে উঠল। চোয়াল শক্ত হয়ে এলো। বিড়বিড় করল, বোবা একটা। তৎপরে রোনার দিকে দৃষ্টি তাক করে। রোনা বিস্ময়ে হত চক্ষে চেয়ে আছেন। ইতিমধ্যেই রান্নাঘর ছেড়ে বেরিয়ে এসেছেন মেহরিমা ও আয়ুষী। তার হাত ভর্তি করে রেখেছে একটা বড় থালা, তাতে পেঁয়াজু। সবার জন্য খুব যত্ন সমেত বানিয়েছেন মেহরিমা, কিন্তু এখন ওনার মুখে নিকোষ কালো আধার নেমে এসেছে। রুনার অঙ্গভঙ্গি দেখে বুঝতে বাকি নেই পুরো ব্যাপারটা জেনে গিয়েছে সে। তিনি পরে একান্তে বুঝিয়ে বলতেন বোনকে, অথচ কি ঘটে গেল। তুর্যকে দেখে আরো অবাক হলেন। কেউ কোনো কটু বাক্য শোনায়নি তো শ্রেয়াকে। তাহলে ঝামেলা বাঁধবে তুর্য জানতে পারলে, কারণ ছেলেকে তো এই মেয়ে আঁচলে বেঁধেই ফেলেছে। এসব ভেবে ভেবে বুক ভারী হয়ে এলো ওনার। তুর্য ও রোনার উদ্দেশ্যে বললেন, কি রে তোরা খালাবাগি না অমন করে চেয়ে আছিস কেন? রোনা মেহরিমার দিকে না চেয়ে তুর্যকে নরম গলায় বললেন, এই মেয়েকে ফিরিয়ে আনলে কেন? তুমি জানো না এই মেয়ে কি করেছে? তুর্যের শ্রেয়ার হাত ধরে টেনে দাঁড় করালো। নিচের পাশে দাঁড় করিয়ে ভাবলে সে জবাব দেয়, সব জানি, কিছু বলো না খালামণি, বউটা অনেক সাধনার। এতটুকু বলে শ্রেয়ার হাতটা নিজের হাতে আবদ্ধ করে পর মুহূর্তে স্মিত হাসে, বলে, দুই বিয়ে পছন্দ না খালামণি, তুই তো জানোই আমি কেমন। বউ ভুলবশত রাস্তা ভুলে গিয়েছে, তাকে আমি সঠিক পথের পথিক বানাবো। তুমি চিন্তা করো না। তো কেমন আছো? রোনা মুখ বাঁকিয়ে বললেন, তুই হাসছিস? এই মেয়েটা। তোমার হাতটা ওর মাথায় বুলিয়ে দাও না, কারো আদর পায় না ও, একটু আদর করে দিবে ওকে। সকলের ফ্যালফ্যাল চমকিত নয়নছোড়া ওদের দিকেই নিবদ্ধ। রোনার কি হলো তিনি স্বয়ং জানেন না, তবে তুর্যের কণ্ঠনালী হতে মুক্ত হওয়া শব্দালঙ্কার তুচ্ছ করতে অক্ষম হলেন। হাত বাড়িয়ে শ্রেয়ার মাথায় আদর পরশ বুলিয়ে দেয়। সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, আর আগের ভুলটা করো না, ছেড়ে যাওয়া কখনোই সমাধান হয় না। তুর্যের দিকে তাকিয়ে বললেন, প্রথমবার তো গম্ভীর মুখের হাসিতে ঘায়েল করলাম, যার ফল এটা। মেহরিমা তাজ্জব হলেন, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। তার ছেলে জাদু জানে নাকি মেয়েটা? কি চমৎকারভাবে ওনার বোনের মনটা গলিয়ে ফেলল। ভেতরে ভেতরে পড়ছেন উনি ছোট ছেলেকে হারানোর ভয়ে। একটা বিহিত করতেই হবে, তবে তা তুর্যের অগোচরে। আজ ওনার তোহাসের কথা মনে পড়ছে ভীষণ। তুর্যের মধ্যে যেন উনি তোহাসের প্রতিচ্ছবি দেখছেন। সেও এমন করত। আরিয়ানাকে কেউ একটা কথা শোনালে রেগে যেত, বলতো এতিম মেয়েটার সঙ্গে এমন না করলে হয় না। কিন্তু সেই মেয়েটাই যে সহজ সরল ভঙ্গিমার পশ্চাতে কত কি লুকিয়ে রেখেছে সেটা কখনো ছেলেকে বলে কয়ে বোঝাতে সক্ষম হননি উনি। অতপর ঘটল বিচ্ছেদ, মা ছেলের সম্পর্কে ভাঙন। ভেতর দুমড়ে মুচড়ে দিয়েছিল তোহাসের উচ্চারিত সেই একটি বাক্য, সৎ মা বলে সতীনের গর্ভধারণ করা ছেলের সুখ সহ্য করতে পারছে না। শ্রেয়া দেয়াল সেটে দাঁড়িয়ে আছে, মিনিট পেরিয়ে আধা ঘন্টা হলো। পা ব্যথা হয়ে আসছে ওর। সম্ভবপর হলে পা দুটো বাড়িয়ে পুরো কক্ষের মেঝেতে তাদের স্পর্শ মেখে দিত, কিন্তু তাতে কড়া নিষেধাজ্ঞা জারি করে রেখেছে বিছানায় আধশোয়া হয়ে থাকা সুদর্শন একজন পুরুষ। ভালোই তো হচ্ছিল সন্ধে হতে সব।
সবার সাথে খেলো, প্রিয় ও আয়ুষের সঙ্গে টুকটাক আলাপচারিতা চলল এবং সর্বশেষে রুনা বেগমের কিছু নিয়মনীতি মনে গেঁথে পদার্পণ করলো কক্ষে। কিন্তু এসেই বাঁধল বিপত্তি। রাগ মিশ্রিত একটা কণ্ঠস্বর চেঁচিয়ে বলে, দেয়ালের এক কোণে মিশে দাঁড়াও। সেই যে মিশল আর নড়চড়ের দেখা মেলেনি। গলা শুকিয়ে এসেছে ওর, অন্তরাত্মা লাফাচ্ছে। তোর্যের গতিবিধি ঠাউর করতে পারছে না একদমই। প্রতিজ্ঞাবদ্ধ হলো নড়বে না, ঠিক ততক্ষণ নড়বে না যতক্ষণ না লোকটা ওকে নড়তে আদেশ করছে। এক প্রকার জেদ চেপে বসলো ওর। বলা নেই কওয়া নেই, হুট করে এমন করার মানে কি? সম্মুখে চাইতেই অক্ষিপটে ভাসে বিছানা ছেড়ে এগিয়ে আসছে তুর্য ওর দিকে। সঙ্গে সঙ্গে দৃষ্টি ঝুঁকিয়ে পায়ের গতির দিকে নিক্ষেপ করলো। খুব দ্রুত আসছে মানুষটা। বক্ষ স্পন্দন বেড়ে অবস্থা ক্রমশ ভয়ঙ্কর হচ্ছে ওর। আকস্মিক খেয়াল করলো সুঠাম দেহটা ওর খুবই নিকটস্থে। হেলে পড়েছে ওর চিকন চাকুন দেহের পানে। পুরোপুরি নয়, তবে উষ্ণ উত্তপ্ত নিঃশ্বাস ওর দম আটকে দেওয়ার প্রয়াস চালাচ্ছে। নজর গিয়ে ঠেকল নিঃশ্বাসের মালিকের হৃদয় স্থলের খুব কাছাকাছি, অত্যন্ত নিকটে। কক্ষের নীরবতায় শ্বাস প্রশ্বাসের আন্দোলন চলছে অনবরত। অবলীলায় কর্ণধার হচ্ছে এক কোণে একে অপরের দেহ ছুঁই ছুঁই দুটো মানুষের। শ্রেয়ার পিনপতন নীরবতার অন্তিম রেখা টেনে সশব্দে দাঁতে দাঁত চেপে বাক্যবাণে চর্চরিত করল তুর্য। কেঁপে উঠল ও, ঝিম মেরে গেল সমস্ত মস্তিষ্ক। গাধি মেয়ে, মুখ নেই তোমার? পারতে না বলতে তোমার নাম অহমিকা না শ্রেয়া? আরে মানলাম তুমি বউ, আমার সাধনার বউ, কিন্তু নরম কণ্ঠে বলা যেত না একটাবার নামটা? এভাবে অপমান সহ্য করার মানে কি? তার জন্যই আমি তোমাকে দেখতে পারি না, ভালোবাসি না, শুধু বউ বলে বেঁধে রাখি। চলো এখন। আরো জোরে থমকে ওঠে তুর্য। ভীত সন্ত্রস্ত হয়ে ও দাঁড়িয়ে থাকলো ঠাই। শরীরটা থেকে থেকে কাঁপছে। তুর্য কিছু না বলে যেতে নিলে সেও বেরিয়ে গেল পিছু পিছু। নিচে মেহমান দেখে চড়িয়ে যাওয়া কণ্ঠে রিনিঝিনি আওয়াজ তুলল, কোথায় যাব স্যার? আমার প্রেমিকা দেখতে। তুর্যের নির্লিপ্ত কণ্ঠস্বর। শ্রেয়ার মাথা ঘুরছে। প্রেমিকা দেখতে মানে? ধরা গলায় বলল, বুঝিনি স্যার। বোঝাতেই নিয়ে যাচ্ছি। জি। তুর্যের দুপা থেমে গেল। সময় নষ্টবিহীন তরাক করে ঘুরে কঠিন দৃষ্টি তাক করে ওর দিকে। নিমেষে নিভে গেল ও। ঠোঁটে ঠোঁট চেপে মাথা নিচু করে ফেলল। তুর্য পকেট থেকে মোবাইলটা বের করে কিছুক্ষণ সময় বাদে মোবাইলটা শ্রেয়ার মুখের সামনে ধরল। গম্ভীর কণ্ঠে বলল, লুক এট দিস মিসেস শ্রেয়সী। ভয়ে ভয়ে মাথা উঁচিয়ে নেত্র যুগল রাখল শ্রেয়া মোবাইল স্ক্রিনে। তাৎক্ষণিক চোখ বুজে ফেলল। ধুকপুক করতে লাগলো বুকটা। দেহের সর্বাঙ্গে ছড়িয়ে পড়ল এক অন্যরকম অনুভূতি। পরিস্থিতি আন্দাজ করে তুর্য কণ্ঠে অত্যাধিক গম্ভীরতা এঁটে বলল, আরেকবার প্রশ্ন করলে ঠিক এটা করব। আমি স্বামীর অধিকারে। অবশ্য শুনেছি এটা বেশ মধুময় ও তৃপ্তিদায়ক। তুমি চাইলে এখনই রুমে চলো। চট করে শ্রেয়া নিজের এক আঙ্গুল ওষ্ঠাধরে ছুঁয়ে নিজের স্পর্শে নিজেই কেঁপে কেঁপে উঠল। আর সামনের মানুষটার অধৈর্যরা মিশলে কিরূপ প্রতিক্রিয়া হবে ভাবতেই পারছে না ও। এই বুঝি ধোঁয়া বের হবে দুই কপাল হতে। আটকে আটকে আসে গলার স্বর। আর করব না স্যার। সড়ক পথে নেমে এসেছে তুর্য। পেশিবহুল দুহাতের এক হাত প্যান্টের পকেটে গুজে রাখা। সেই লোমস্যপূর্ণ হাতখানাতে কালো বেল্টের একটা ঘড়ি নিজের স্থান দখল করে আনন্দে কেমন ঝলমল করে চলেছে। আলো আধারির খেলায় তা শ্রেয়ার দৃষ্টির অগোচরে যায়নি। মাথার উপর কালো বাদলে ঢেকে থাকা এক বিশাল মনমরা আকাশ ও সামনে একজন কালো টি শার্টে আবৃত পুরুষ, যিনি হেঁটে চলেছে আপন মনে, নিরলসভাবে। ভাবভঙ্গিময় পুরুষফুটন ভাবে প্রকাশিত তার পেছনে হোঁচট খেয়ে চলা মেয়েটার জন্য কোনো চিন্তা কিংবা গুরুত্ব নেই। মলিন মুখশ্রী সমেত শ্রেয়া পিছু পিছু হাঁটায় মনোযোগী। হয়তো কোনো এক সময় তুর্য ফিরে তাকাবে সেই আশায়। যদি না হেঁটে দাঁড়িয়ে পড়ে, তাহলে আবার না মোবাইল থেকে কিছু পিক ব্যতীত অন্য কোনো পিক ডাউনলোড করে দেখিয়ে বলবে, চলো এটা করি। ভাবতেই শরমে মরণ হবার উপক্রম ওর। কি নির্দ্বিধায় তখন ছবিটা দেখিয়ে ফটাফট মুখের উপর করার কথা বলে দিল। স্পষ্টত দুটো মানুষের ওষ্ঠাধর এক হবার ছবি ভাসছিল কুচকুচে কালো মণিতে, চক্ষু আয়নায়।
মনে হলেই তাপের শরীর গরম হয়ে ওঠে ওর। রগে রগে এক অনিষিদ্ধ অনুভূতি খেলে যায়। বারংবার ঠোঁট যুগল কেঁপে ওঠে তীর তীর করে। শ্রেয়া তুর্যের কদমে নিজের কদম ফেলছে। ঘোমটা সরে গিয়ে আঁচলে পিচ ঢালা পথ ছুঁই ছুঁই, চুলগুলো হাত খোপা করা, তা হতে আবার অবাধ্য 10-13টা চুল ললাটে স্পর্শ করছে। বেরিয়ে আসছে কর্ণ পশ্চাৎ থেকে, ছুঁয়ে দিচ্ছে নেত্রপল্লব। হাত তুলে চুল সরাতে উদ্যত হয় বিষণ্ণ আকাশপানে দৃষ্টি তাক করে। তখনই নিস্তব্ধ পরিবেশে ঝংকার তুলল কয়েকটা ছুরি, ভেঙে দিল সকল নিরাপত্তার ঘর। অকস্মাৎ এহেন কাছেও নিজেই হতবাক, বিস্মিত। চুরির রেণিছিনি শব্দ রেশ ভয়ঙ্কর ঠেকল শ্রেয়ার নিকট। দাঁড়িয়ে পড়ল মাঝ রাস্তার এক কোণে। গাড়ি চলাচল নেই তেমন একটা। সামনে চেয়ে দেখে একজোড়া চক্ষুর তীক্ষ্ণ দৃষ্টি ওর দিকে। মানুষটার মুখে বিরক্তি ভাব। কাছে এসে ভারী গলায় কৌতুক করে বলল,